চাই না এটা নিয়ে আর কখনো কথা বলতে। আমরা চাই আমার প্রাইম মিনিস্টার সিলেকশন দিবে। শুধু তাই নয়, আপনি জানেন মালিক ভাই, সাবধী মুন্সি ভাই, যদি আমরা এক ধাপ থেকে আরেক ধাপে যাই আমাদের বেতনটা কমে যায়। আমাদের একটা ডিপ্লোমা হয়, চাকরি 5 বছর হলে আমাদের একটা ডিপ্লোমা হয়। আমি সেই ডিপ্লোমা অর্জন করি 2021 সালে। আনফর্চুনেটলি দুঃখের বিষয় ভাই, 21 সালে অর্জন করার পর আমার গ্রেড উন্নতি হয়। আমি 11 গ্রেডে আছি। প্রত্যেক মাসে আমার 1,000 টাকা বেতন কমে যায়। আমার বেতন যা হয়েছিল তার চেয়ে কমে গেছে। অর্থাৎ মানে এমন একটা হজবরল ছিল এই গত 15 সালের পে স্কেলটা, যা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমাদের একটা জুলুম করা হয়েছে। আমি চাই আমাদের এই সমস্যাগুলো এই সরকার, এই কমিশন সেটা দূর করবে, এবং এটা আমাদের চাওয়া 100%। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা আমাদের সিলেকশন এবং টাইম স্কেল বহাল চাই। এবং মুন্সি ভাই আপনি জানেন, মালিক ভাই আপনি জানেন, অনেক বড় ভাইরা আছে যারা আর ইনক্রিমেন্ট পাচ্ছে না। তারা ইনক্রিমেন্ট বন্ধ হয়ে আছে, চাকরি করতে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে আছে, তারা ইনক্রিমেন্ট পায় না। আমি আজকে একজন সচিব মহোদয়ের একটা পোস্ট করলাম যে উনি লিখছে যে এই বছর মানে এই 1 বছর পেস্ট দিতে হবে, কারণ আমার যে টাকা বেতন পাই 32 থেকে 3,000 টাকা পেনশন পায়। এই পেনশন নাকি ওনার মানে মেডিকেলে খরচ হয়, চিকিৎসা ভাতায় খরচ হয়। তাহলে ওনার যদি চিকিৎসা এত টাকা খরচ হয়, আমরা যে ক্ষুদ্র কর্মচারী যারা এখন পেনশনে আছে, যা ছোট পেনশন আছে কর্মচারী হিসেবে, যারা 10,000 20,000 টাকা 15,000 টাকা যাদের পেনশন পায়, তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা বলেন? আজকে আমি সেদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে সংসদে যারা আছে সবাই ঋণগ্রস্ত। ওনারা সবাই ঋণগ্রস্ত, যারা নেতা কর্মীরা আছেন, যারা এমপি মন্ত্রী, সবাই ঋণগ্রস্ত। তাহলে আমরা কি? ওনারা বললো একটা যে কথা যে আমরা সবাই ঋণগ্রস্ত, এখানে সবাই আছে, এটা যে কোনো একটা পার্ক আছে। তো আমার মনে হয় যে সংসদ সদস্যরা, মন্ত্রীরা ঋণগ্রস্ত, আমরা তো নাই। আমাদের ঋণের কথা কে বলবে? আমার প্রতি মাসে 13,000 টাকা কিস্তি দেওয়া লাগে, সেটা মালিক ভাই আপনি জানেন। তাহলে আমরা এত টাকা দেওয়ার পর এরপরও আমাদের উপর কেন এত জুলুম? আমরা চাই আমার প্রাইম মিনিস্টার সিলেকশন ডেটটা মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন, এবং এই কমিশন এটা আমাদের দিবে। আর আমাদের টিফিন ভাতা, এই ভিক্ষাটা আর চলে না। আমাদের টিফিন ভাতাটা আমাদের ঠিক দিতে হবে, বাড়িয়ে দিতে হবে। আর আমার মনে হয় সাবুদ্দিন মুন্সি ভাই, যারা 20 থেকে 17 বা 20 থেকে 15 16 এদের, অথবা 20 থেকে 11 গ্রেড, এদের একটা আপনার রেশনের আওতা আনা দরকার। বাহিনীগুলো যেমন করে এদের দরকার, এটা আমার মনে হয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন দেওয়া দরকার। যদি তারা ধাপে ধাপে করতে চায়, 2 ধাপে করতে চায়, আমাদের একটা রেশনের আওতা আনা দরকার। আমাদেরও এটা আমরা চলতে পারি। সৈনিকদের যেভাবে করা হয় আমাদের ঠিক সেভাবে একটা রেশনে আনা দরকার আমাদের এই গ্রেড গুলোতে, কারণ আমাদের চলাটা অনেক কষ্ট হয়ে যায়। আর আমাদের হয়তোবা আমরা আর কখনো এই পে স্কেল নিয়ে আর কখনো হয়তোবা না আসতে পারি। যদি আমাদের চাওয়া পাওয়া পূর্ণ হয়, তাহলে হয়তোবা 11 তারিখের পর আমরা নাও আসতে পারি। কারণ আমরা যদি পেয়ে যাই, তাহলে আমরা এত সংগ্রামের দরকার নেই। যদি না পাই, তাহলে এটা চলবেই অনন্তকাল, যতদিন পর্যন্ত আমাদের প্রাপ্য আমরা। আর এইসব বিষয়ে আমার মনে হয় প্রধানমন্ত্রী এবং বর্তমান কমিশন এবং সচিব মহোদয় এগুলো বিষয়ে আলোচনা করবেন। এবং সেই সাথে আমি মাননীয় মালিক ভাইয়ের লাইভের মাধ্যমে যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সচিব স্যারেরা এগুলো দেখেন, আমি তাদের বিনীত অনুরোধ করব, আমাদের ফিল্ড লেভেলে যারা আছে, আমাদের ব্লক পোস্টে ছুটিয়ে দেন। সচিবালয়ে একজন পিয়ন, প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত হতে পারে, তাদের প্রমোশন আছে, আমাদের কোনো প্রমোশন নাই। আমরা যেখানে যাই সেখানে শেষ। আমাদের এই পোস্ট গুলো আপনি একটা প্রমোশনের মাধ্যমে পদ সৃষ্টি করে আমাদের এই ব্যবস্থাগুলো করে দিবেন। এই বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্য চাই না। আমরা চাই না যে আর কোনো বৈষম্য হোক। আমাদের এইগুলা দিবেন, আমাদের সকল ব্লক পোস্ট ছুটিয়ে দিবেন, এবং আমাদের সকলকে একটা
কিসের মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে আমাদের ব্লক পোস্ট গুলো শেষ করতে হবে, যেমন সচিবালয়ে যেটা করা হয় সেভাবে আমাদের করতে হবে। এটা আমি জোরালো দাবি জানাই এই কমিশনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং আমি আবারও বলি, আমাদের একটা যারা 11 থেকে 20 আছে তাদের জন্য একটা রেশনের ব্যবস্থা করেন আপনারা। যদি ধাপে নেন তাহলে আপনারা আমাদের এই রেশনের ব্যবস্থা করেন, যেমন বাহিনীতে আপনারা দেন, আপনারা আমাদের দেন, তাহলে আমরা বাঁচতে পারবো। আর না হলে আপনি যে ধাপে ধাপে দেন, যে লাভ সেই করুক, ঘুরে ফিরে বড় তোল বলে, মানে যে যাই যান যদি ভেঙে দেন তাহলে কোনো লাভ হবে না আমাদের। তার সাথে আমাদের রেশনের আওতা আনতে হবে, আমাদের চিকিৎসা ভাতা বাড়াতে হবে। চিকিৎসা এখন অনেক ব্যয়বহুল, আপনি জানেন মালিক ভাই, মুন্সিফাল আপনারা জানেন, অডিয়েন্স আপনারা জানেন বর্তমান চিকিৎসা কতটা ব্যয়বহুল আমাদের জন্য। আমাদের মাননীয় আমাদের সংগঠন, আমাদের এক সংগঠনের বড় ভাই আমাদের সৌদি হাসান ভাই একটা বজ্র কণ্ঠ পেস্টের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আগে থেকে সংগ্রাম করছে। আজকে তার বড় মেডিকেল ভর্তি অপরচুনিটি আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের কর্ণধার মালিক ভাই এবং আমাদের দুইজন নেতা কর্মী সেখানে গিয়েছে, তার খোঁজখবর নিয়েছে। আপনারা জানেন একমাত্র ওখানে হাসান মাহমুদ হাসান ভাই জানে তার বাবা বেশি টাকা যাচ্ছে, চিকিৎসাটা কত ব্যয়বহুল সেটা সেই, এবং প্রত্যেক দিন কত ওষুধ লাগবে বৃদ্ধ বাবা আমার সেটা সেই জন্য। আমি একটু শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যাই, সোহেল ভাই একটু শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যাই, আপনার কাছে আবার আসবো। শাহাবুদ্দিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আর একদিন পর বাজেট ঘোষণা, শাহাবুদ্দিন ভাই আপনি কিরকম প্রত্যাশা করছেন? আমাদের কি আশার আলোর প্রতিফলন কি ঘটবে এই বাজেটে? জি মালিক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আপনার লাইভের মাধ্যমে আমাদের প্রিয় সহকর্মী এবং দেশ সেবায় নিয়োজিত সম্মানিত রাষ্ট্রসেবকগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শাহাবুদ্দিন ভাই ভোট করেন আমাদের লাইভে আজকে আমাদের আরেকজন নেতা যুক্ত হয়েছেন, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির যুগ্ম সচিব, যুগ্ম সদস্য সচিব আমাদের আজকে লাইভে হিসেবে যুক্ত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা তার কাছ থেকে শুনবো, আমরা শাহাবুদ্দিন ভাইয়ের কথা শুনে নিই। হ্যাঁ ভাই বলেন। জি, মহান জাতীয় সংসদের বাজেট চলমান রয়েছে। এই সময় দেশের লাখো লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি নিবন্ধন রয়েছে এই বাজেটের দিকে। কারণ একটি ন্যায্য যুগোপযোগী বাস্তবসম্মত বেতন কাঠামো শুধু কর্মচারীদেরই একটা দাবি নয়, এটি হলো একটা দক্ষ জবাবদিহিমূলক জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গঠনের একটা অন্যতম পূর্ব শর্ত, যেটা আমাদের প্রিয় মালিক ভাই, আশিক ভাই বছরের পর বছর আমাদের যে প্রচেষ্টা করে আসছেন তাদের কাছ থেকে আজকে আমরা তাদের সাথে এই আমাদের সিচুয়েশন বাউন্ড করছে আজকে আমাদের এই লাইভ, আমাদের এই আন্দোলন, আমাদের আজকে অপেক্ষা করা, যেটা বহির্বিশ্বের রাষ্ট্রে এগুলো কখনো সরকারি কর্মকর্তারা কর্মচারী মানে তারা টেরও পায় না যে কখন সরকার তাদের জন্য সুযোগ সুবিধা দিয়েছে। কারণ সরকারি কর্মচারীদের জন্য যে বরাদ্দটা ধরা হয় এইটা আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি একটু যে স্টাডি করেছি সেখান থেকে দেখেছি এটা আমাদের প্রতি তাদের ব্যয় নয়, এটা আমাদের প্রতি একটা বিনিয়োগ। কারণ বিনিয়োগের ফলে একটা উত্তম রাষ্ট্র, একটা শক্তিশালী রাষ্ট্র, একটি বিশ্বের বুকে উন্নয়নমুখী রাষ্ট্র প্রতিযোগিতামূলক করার ক্ষেত্রে যে গঠন করার জন্য আমাদের যে দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব পরিচালনার ক্ষেত্রে আমরা যে সেবক হয়ে কাজ করি সেটাই হলো আমাদের একটা অঙ্গীকারবদ্ধ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ আবদ্ধ যে এই যে আমাদেরকে যে বেতন স্কেলটা দিয়েছেন বা দিচ্ছেন এটাই হলো একটা আমাদের প্রতি একটা বড় বিনিয়োগ। এবং এটা দিয়া আমাদের সরকার পাচ্ছেন একটা তাদের পরিবার হিসাবে একটা সুন্দর, একটা সুষম, একটা জবাবদিহিমূলক, একটা জনবান্ধব একটা রাষ্ট্র ব্যবস্থার আমরা যে সংগঠক কাজ করব সেটাই আমাদেরকে তোমরা আদায় করে নিচ্ছেন। তো আমি এবার আসি দেখে যাও তুমি যে দীর্ঘ 11 বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের প্রত্যাশা রয়েছে। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে এমন ঊর্ধ্বগতি, যেটা মানে কি বলবো, যে তার সাথে আমাদের জীবনমান এখন খাপ খাওয়ানো কঠিন হয়ে গেছে। যেমন আমাদের বাসা ভাড়া, আমাদের চিকিৎসা, আমাদের বাবা মার চিকিৎসার জন্য, এবং সব মিলিয়ে আমরা অনেক ঋণে জর্জরিত। কিভাবে ঋণে জর্জরিত? এই ঋণ জর্জরিতের ফলে আমরা আমাদের সেই সিনিয়র
সহকর্মীদের মাঝে বক্তৃতায় কাঁদতে শুনেছি এবং বক্তৃতায় দেখেছি এই ঋণের জবাবদিহিতায় আমাদের অনেক পুলিশ ভাইরা আত্মহনন দিয়েছেন। আমাদের সেই রংপুরের এক চতুর্থ শ্রেণীর এক বাবা তার মেয়ের বিয়ের জন্য তিনি যে একজন সরকারি কর্মচারী হয়েও সে তার যে দাবি পূরণ করতে না পেরে সেখানেও আত্মহনন করেছেন। এরকম একাধিক আমরা আমাদের সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকালে আমরা দেখতে পাই যে আমরা কিছু করতে পারি নাই। তবে এই জীবনযাত্রার মান এত গুণ বৃদ্ধি পেয়েছে, আমরা এখন এখানে যথেষ্ট আমরা বেমানান হয়ে গেছি রাষ্ট্রের সাথে, কিন্তু তারপরও আমাদের রাষ্ট্র থেমে নাই, আমরা রাষ্ট্রের কাজ ঠিক মতো করছি। মালিক ভাই, প্রিয় আমার এই লাইভে আরো যারা সহকর্মীরা এবং দেশ সেবকরা দিচ্ছেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই কর্মচারীদের আয় সেই অনুপাতে আমাদের বৃদ্ধি হয় না, মানে বৃদ্ধি হয়ই নাই। যেখানে আমাদের 2015 সালের সোহেলের আবার একটা কথা বলেছেন কয়েকটা, আমি সে কয়েকটা কথার একটু রেশ ধরে কথা বলবো যে 2015 সালের আমাদের পে স্কেল ছিল সম্পূর্ণ বৈষম্যে ভরা, সেখানে কোন রকমই বৈষম্য মুক্ত ছিল না। আমি দেখেছি সব মিলিয়ে আমার মনে হয় যে 250 টাকা ডিফারেন্স বাড়ছিল, সেটা আমি ব্যাখ্যায় পরে আসছি কিভাবে হলো। যে রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসাবে আমরা কাজ করছি, এটা সবাই আমরা জানি। এখন হলো তার এই বিষয়টার দিকে বিবেচনা দিয়ে এখন হলো এই আমাদের যে পে স্কেলটা, এটা একটা সময়ের দাবি। আমরা বিশ্বাস করি সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা একটা ব্যয় নয়, বরং এটি রাষ্ট্রের উন্নয়ন এবং সুশাসন জনসেবার মান উন্নয়নের একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। একজন আর্থিকভাবে নিশ্চিন্ত কর্মচারী আরো বেশি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা প্রদান